খাবারের সুগন্ধে মম করছে বাড়িঘর, পুরো বসত পরিপাটি করে গোছানো। জানালার কোনায় আবার একটা ফুলদানিও রাখা, আর্টিফিশিয়াল জারবেরা দিয়ে ভর্তি তা। কড়কড়ে রঙের সোফায় বসে সেসব মনোযোগ দিয়ে দেখছে নাহিদ। কখনো ঘরের দেয়ালের রং, কখনো দেখছে টেবিলে বিছানো পাতলা কাপড়ের নকশা। তার পাশেই তীব্র বসে। এই মুহূর্তে নুহাদের বাসায় নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে ওরা। নাহিদ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, শেষে ফিসফিস করলো গলা নামিয়ে। দর্শনে সৌম্য মুখটা তৎপর গুটিয়ে ফেললো, তীব্র কণ্ঠে বিরক্তি এনে বলল, এটা আমার শ্বশুরবাড়ি হবে কেন? নাহিদ বুদ্ধিভ্রষ্টের ন্যায় আওড়ায়। তাহলে কার? বদমেজাজি ছেলেটা চটে গেল ফের। নাকের ডগায় ভয়াবহ মেজাজ নিয়ে বলল, তোর। জিভ কাটল সে। ঘন ঘন মাথা নেড়ে বলল, না না চিচি, কি যে বলিস তুই? আমার কেন হবে? তাহলে আমার হবে কেন বলদ একটা? এটা কি ভিতুমের নিজের বাড়ি? নাহিদ আরেকবার জিভ কাটে, দাঁত মেলে বলে, তাই তো, এই সামান্য কথাটাও ভুলে গেলাম কি করে? কত বোকা আমি। তীব্র ত্যক্ত বিরক্ত জবাব। বুঝলি তাহলে? অচিরাত মুখটা কালো হয় নাহিদের, জিভখানা তেতে এসে বলতে চায়, চালাক হয়ে কি হবে? মিথিলা তো আর ফিরে আসবে না। কিন্তু সাহস হলো না। মিথিলার নাম অব্দি তার বন্ধু মহলে নেয়া বারণ, কেউ শুনতেই পারে না। বিট্টুর সামনে বলে এখানেই না মারতে শুরু করে। এমনিতেই কাল রাতে শোয়ার সময় বলেছিল, অনেকদিন কাউকে পেটায়নি, আঙ্গুরগুলো কেমন নিষ্পিস করছে। ত্রস্ত ঠিকঠাক হয়ে বসলো নাহিদ। না, আর কোনো বাজে কথা বলা যাবে না। দাওয়াতে সে পোলাও কোরমা খেতে এসেছে, বিট্টু গুন্ডার কেলানি খেতে নয়। এদিকে বারবার চারিপাশ দেখছে তীব্র, তবে নাহিদের মতো ঘর বাড়ি নয়। তার চোখের সবটুকু প্রতীক্ষা কোনো মানবীর আশায়। এখানে এসেছে প্রায় 10 মিনিট হবে, অথচ ভীতু মেয়েকে কোথাও দেখেনি। খোঁজার জন্য একটু শান্তিতে উকিও মারতে পারছে না। শিক্ষক সে যে আচ্ছা মুশকিলে পড়ে গেল ছেলেটা। সর্বদাই মানসম্মান ধরে রাখতে তটস্থ থাকতে হয়, একটু এদিক সেদিক হলেই তো পুরো চাল ঘুরে যাবে। তীব্র ফোঁস করে দম ফেলল। যখন সে বাড্ডা ছিল এমন কোনো দায়বদ্ধতাই ছিল না। ইচ্ছে মাফিক খাওয়া দাওয়া, মারপিট মাস্তানি কত কি করে বেরিয়েছে। সেখানে গেলেই তার বাধাই করা রেকর্ড শোনা যাবে। আর এখন এক দুটো কথা বলতে গেলেও হাজারবার ভেবে বলে তীব্র। পাছে না কেউ সন্দেহ করে বসে। কি অদ্ভুত তাই না? নিজের মর্জিতে চলা এক স্বেচ্ছাচারী মানবকে এক লহমায় পাল্টে ফেলল এক 19 বছরের তরুণী। এই মেয়ে তো কোনো তন্ত্রমন্ত্র জানা জাদুকরীর চেয়েও সাংঘাতিক। তীব্র এক পেশে হাসলো। মনে পড়ল পুষ্পিতাকে প্রথম দেখা সেই দিনের কথা। মোমের অল্প আলোতে আশ্চর্য সুন্দর দুটি চোখ যখন তাক হয় তার দিকে, প্রশস্ত বক্ষ দুভাগ করে তারা হৃদয়ে বসে যায়। গুটিসুটি মেরে কাঁপতে থাকা মেয়েটিকে মনে হচ্ছিল সমস্যার জালে জড়িয়ে থাকা এক অপচল হরিণী। কিঙ্কিনীর সুরধ্বনি টলমল করছিল যার নয়ন জোড়ায়। তীব্রর ও মোহান্দ বুকে নেচে উঠেছিল স্বয়ং জীবনানন্দ। বলেছিল, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। ভবনের রাজ্যে ডুব দিয়ে সবস মানবটি আরো স্থির হয়ে রইল। শক্তপোক্ত পিঠটা বদলি হলো স্টিলের বস্তুতে। তার কিছুক্ষণ বাদেই আয়েশা খাতুন ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন। টি টেবিলে রেখে একটা গ্লাস তুলে এগিয়ে দিলেন তীব্রর দিকে। কণ্ঠে কমলতার ঘাটতি নেই। নাও বাবা। তীব্র চুপচাপ হাতে নেয়। এক পল চেয়ে দেখে সবুজ শরবতের গ্লাস। কদিন টানা বৃষ্টির পর আজ হঠাৎ করে আগের মতো গরম পড়েছে। সংশয়হীন ভ্যাবসা উষ্ণতার হাত ছুঁয়েছে প্রকৃতি। তবে নাহিদকে গ্লাস তুলে দেননি আয়েশা, সে নিজেই নিজেরটা নিল। আর এতেই মনের খটকা গাঢ় হলো তীব্রর। ওকে কি একটু বেশি তোষামত করা হচ্ছে কেন? শুধু কি পুষ্পিতা স্যার বলে? আচ্ছা, এর ভিতর অন্য কোনো গল্প নেই তো? এ মহিলা কোনোভাবে ওকে নিজের মেয়ের জন্য ঠিক করছেন নাকি? তীব্রর ভাবনার সাথে সাথে শির দ্বারাও শটান হয়ে পড়ল। তীব্র চোখ নামালো মেঝেতে। তার শুভ্র দাঁত পিষে নেয়ার তোপে ক্ষয়ে পড়ার জোগাড়। শ্বেতরঙা আদল হঠাৎই জোয়ারে ফুলকো নদীর মতো দেখালো। আয়েশা নিজের মতো কথা বেলায় ব্যস্ত। তিথি বিরক্ত। তীব্র সেদিকে মুখ গোছ করে চেয়ে রইল শুধু। সফেদ পর্দা সরিয়ে এক পল উকি দিল পুষ্পিতা। তীব্রর ফর্সা ছাটা দাড়ির গালের এক অংশ দেখেই ত্রস্ত বেগে সরে এলো আবার। বুকের ভেতরটা কেমন করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, কখনো ধুপধাপ করছে অশান্ত পায়ের গতির মতন। এমন হচ্ছে কেন? সব মিলিয়ে ভারী চিন্তায় পড়ে গেল বেচারি। মাথা নুইয়ে রুমের এ মাথা ও মাথা হাঁটলো কিছুক্ষণ। নুহা সে তখন থেকে সব কাণ্ড কারখানা দেখছিল। ওর ঠোঁট জুড়ে মেয়ের মিটিমিটি হাসি। পুষ্পিতার চোখ পড়তেই পা থামালো, ভ্রু কুচকে বলল, কি ব্যাপার, হাসছিস কেন? নুহা পাল্টা ভ্রু কুচকায়। আমার ঠোঁট, আমার ইচ্ছে, আমি হাসছি, তাতে তোর কি? পুষ্পিতা ঠোঁট উল্টালো অমনি। হতাশের ন্যায় বসে পড়ল পাশে। দুশ্চিন্তায় থই থই হলো গলার স্বর। আমার না ওখানে যেতে কেমন লাগছে। নুহা তত্র এগিয়ে এলো কাছে, আগ্রহ ভরে বলল, কেমন লাগছে একটু বল তো। লজ্জা করছে? বুকের মধ্যে ধুকপুক করছে?
পুষ্পিতা মাথা দোলাতে চেয়েও থেমে গেল, গলা খাকারি দিল প্রথমে, পরপরই কণ্ঠের বেগ বহাল রেখে বলল। না, অস্বস্তি লাগছে। নুহা আশ্চর্য হয়ে বলল। ও মা, অস্বস্তি হবে কেন? পুষ্পিতা চোখ নামায়, ফেলে রাখে নিজের সুন্দর দুজোড়া পায়ের উপর, কথা বলতে চেয়েও রাঙা অধর গেথে রাখে একে অন্যের পিঠে। গতকাল নুহার বলা একটা কথাও এখনো মাথায় ঘুরছে তার, ওই যে লাগাতার দপদপ করছে নিউরনে। কোষশিরা উপশিরা সবেতে কেমন ছন্দময় গীত নিরন্তর আওড়ে চলেছে কেউ। তীব্র স্যার তোর সাথে বাচ্চা কাচ্চার প্ল্যানিংও করে রেখেছে। পুষ্পিতা নীরবে নিভৃতে পুনর্বার হাঁসফাঁস করে উঠল। এমন কথা সে ভাবতে চাইছে না, একেবারেই না। শুনতেই তো কি অসম্ভব বাজে লাগছে, কিন্তু তাও একই রকম শব্দগুলো মনের মধ্যে ছোটাছুটি করছে। উফ, মহা জ্বালাতো। মেয়েটা আবারও উঠে দাঁড়ালো, দীঘল ঘন পাপড়িগুলো এলোমেলো ঝাপটে ঝাপটে এদিক সেদিক দেখলো। নুহার চোরা হাসি প্রগাঢ় হয় এবার, উঠে এসে পাশে দাঁড়ায়, আচমকা কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলে। কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ব্লাশ করছিস কেন? আকাশ থেকে পড়েছে এমনভাবে চাইল পুষ্পিতা সে ব্লাশ করছিল, কই না তো। উল্টে অমন বা আজে বাজে চিন্তা মাথায় আসায় আইঢাই করছিল কুণ্ঠায়। যেন আর কোনোভাবেই এসব মনে না পড়ে সেসবের প্রয়াস খাটানোকে ব্লাশ বলে নাকি। কণ্ঠে তেমন বিস্ময় এনে বলল। তা করব কেন? নুহা হাত উঁচিয়ে বলল। থাক, আমাকে না তোর মতো গাধা ভাবিস না। তোর স্যারের সামনে অস্বস্তি হচ্ছে কেন জানিস? পুষ্পিতা নিভন্ত দৃষ্টি ব্যগ্র হলো সহসা। নুহার মহাবিজ্ঞান ন্যায় হাবভাব। এটা হচ্ছে প্রেমের প্রথম ধাপ। পুষ্পিতা এমন কিছু আশা করেনি, সমস্ত আগ্রহ ফুস করে উবে গিয়ে বিরক্তি ভিড়ল আদলে। চসূচক শব্দ করে মুখ ঘুরিয়ে বলল। ধুর, যত সব বাজে কথা। নুহা উদ্বেগ নিয়ে বলল। আরে বাজে কথা হবে কেন? আচ্ছা একটা ব্যাপার বোঝ, আমার কিন্তু তোর স্যারের সামনে যেতে অস্বস্তি হচ্ছে না। কেন হচ্ছে না? যেখানে হওয়ার কথা 100 ভাগ বেশি, কারণ আমিও তো একটা মেয়ে, উনিও একটা ছেলে, আবার আমার সাথে ওনার বিশেষ পরিচিতিও নেই, কিন্তু তোর সাথে ওনার এতগুলো দিনে জানাশোনা, তাও তোর অস্বস্তি হচ্ছে কেন? কাল আমার কথাগুলোতেই, তাই না? পুষ্পিতা বিস্ময়াবিষ্ট হয়ে চাইল নুহার ঠোঁটে দুষ্টু হাসি। ভ্রু উঁচাতেই মেয়েটা হাঁ করে বলল। কি করে বুঝলি? আগে বল, সেজন্যই হচ্ছে না? ও মাথা ঝাঁকালো, অমনি হাত উল্টে অন্য হাতের তালুতে বাড়ি মারল নুহা, কণ্ঠে স্ফূর্তি তার। এটাই তো প্রেমের প্রথম পয়েন্টই তো হলো এটা। প্রথমে অস্বস্তি, তারপর লজ্জা, তারপর বুক কাঁপা, আর তারপর সুর দিয়ে গেয়ে উঠল সে। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। পুষ্পিতা নিজের দুই কান চেপে ধরলো, এবার ঘন ঘন মাথা নেড়ে বলল। আস্তাগফিরুল্লাহ, এসব বলিস না, শুনতে খুব বাজে লাগছে। নুহার কিচ্ছু যায় এলো না, উল্টে আরো কাছে এসে ওর কাঁধ জড়িয়ে দাঁড়ালো, হৃষ্টচিত্তে বলল। মোটেও বাজে লাগছে না, শুনতে মনে হচ্ছে রবীন্দ্রনাথের গীত বাজছে, বুঝলি? আচ্ছা একটা ব্যাপার লক্ষ্য কর, তোদের নামে কি দারুণ মিল। তীব্র পুষ্পিতা, ইয়াকুল টু তীব্রতা। এই তীব্রতা কিসের? প্রেমের। ফের কাঁধে ধাক্কা মারে নুহা, অথচ তীব্রর পাশে প্রেম শব্দ শুনে পুষ্পিতা শ্বাসরুদ্ধ হয়ে এলো। বক্ষপিঞ্জরের সমস্ত কোষ অবধি শিউরে উঠল দোলাচলে। অবরুদ্ধ মস্তক সাথে ঝাঁঝা করছে কান, এর মধ্যেও ঘর হতে হাঁক ছুড়লেন আয়েশা। নুহা, পুষ্পিতা, কোথায় তোমরা? মায়ের এক ডাকে সাড়া দিতে চটজলদি বেরিয়ে গেল নুহা। ঠায় দাঁড়ানো পুষ্পিতার শরীর ভিজল অপ্রতিভে। নুহারটা ওকে রেখে চলে গেল, এখন ও একা কিভাবে যাবে? নুহা চঞ্চল পায়ে এসে মায়ের পাশে বসলো, তীব্রকে হাত উঁচিয়ে সালাম দিয়ে নাহিদকে বলল। কেমন আছেন? আচমকা কথার স্বর ঘুরে আসতেই ছেলেটা খানিকটা থতমত খায়, মিনমিন করে বলল। জি, মানে ভালো, আপনি? তীব্র এসবে অনীহা হলেও আয়েশার কণ্ঠে বিস্ময়। তোমরা একে অপরকে চেনো? নুহা সানন্দে বলল। হ্যাঁ আম্মু, প্রথম দিনই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। জানো, কাল অত বৃষ্টিতে আমি মোড়ের রাস্তায় অনেকক্ষণ আটকেছিলাম, উনি আমাকে গাড়িতে করে নিয়ে এসেছিলেন। মেয়ের হাসি হাসি মুখখানা লক্ষ্য করলেন আয়েশা। নুহা ভারী বুদ্ধিমতী মেয়ে, ছেলে ছোকরা নিয়ে গদগদ স্বভাব কোনো কালেই ছিল না। এই ছেলেটির প্রশংসা করছে যখন, তখনই নিঃসন্দেহে ভালো হবে। ভদ্রমহিলা তাকালেন নাহিদের পানে, বোকা বোকা ছাপ পড়া ছেলেটা মৃদু হাসলো তখন। এতক্ষণে আয়েশা নিজেও মন থেকে হাসলেন, বললেন। বাহ, বেশ ভালো কথা, শুনেও ভালো লাগছে। আসলে এমনই তো হওয়া উচিত। আমরা প্রতিবেশী, আমরাই তো একে অপরের পাশে দাঁড়াবো। কি বলো বাবা?
তিনি প্রশ্ন করেছেন তীব্রকে। ছেলের হন্য চোখের চাহনি রকেট বেগে ফিরে এলো। জবাব দিল তৎপর, অথচ ঠোঁট চেপে হাসল নুহা। সাথে চাহনিতে কঠোর নিরীক্ষণে প্রথমবার নিপুণভাবে খেয়াল করলো তীব্রকে। পায়ে চামড়ার দামি জুতো, চকচক করছে পলিশে, সুবিন্যস্ত বেশভূষা, শুভ্র গায়ে জামরঙা শার্ট দাগ তুলছে বড্ড। না, দেখতে শুনতে ভদ্রলোক দারুণ, শুধু মাথার সোনালি চুলগুলো কালো করলে আরো মারাত্মক লাগতো, না করলেও বা পুষ্পিতার সাথে একেবারে রাত জটক জুটি হবে এনার। নুহা মুচকি মুচকি হাসছিল, আর এতেই সোজা ভ্রু বেঁকে গেল তীব্রর। এই ইচড়ে পাকা মেয়েটা ওর দিকে এমন করে তাকিয়ে আছে কেন? আবার হাসছেও। ভীতু মেয়ে এর বন্ধু হলে কি হবে, স্বভাবে একেবারে উল্টো জাতের। এতদিনে যতটুকু দেখেছে বুঝেছে এই মেয়ের মুখে ধান দিলে খই ফুটে, অথচ বয়স দুজনারই এক। তাও তার ভীতু মেয়ে কত নম্রভদ্র, কি আস্তে করে কথা বলে, কত মিষ্টি তার শব্দোচ্চারণ। শুনলে মনে হয় অজর ঝর্ণার ধ্বনি কিংবা কাক ভোরের দোয়েলের ডাক। অন্যদিকে নুহার মানসপটে একটি অষ্টম আশ্চর্যের বস্তু ধরা দিয়েছে, যাতে তার নিজের পিলেই চমকে উঠল। শেরওয়ানি পড়ুয়া তীব্রর বাহু ঘেঁষে পাশে বসে আছে পুষ্পিতা। একটা টুকটুকে বেনারসি দিয়ে ঘোমটা টেনেছে তালুতে। এই চলমান চিত্রে নুহার চোখ বেরিয়ে আসে প্রায়। এ বাবা কি সর্বনাশ! এদের বিয়ে হলো কখন? একটু আগেই না পুষ্পিতাকে রুমে রেখে এলো। নুহাকে আশ্চর্যজনক ভাবে চোখ ঝাপটাতে দেখে শার্টের কলার ঠিকঠাক করলো তীব্র। বসলো আরো গুছিয়ে। ভীষণ বিপন্ন দশায় ডুব দিয়েছে শরীর। না, এখানে দাওয়াত খেতে আসাটাই ভুল। এই মা মেয়ের মতিগতি তো একদম সুবিধার লাগছে না। দাওয়াত দিয়ে আলগোছে ঘাড়ে কিছু কুচিয়ে না দেয়। আয়েশা এ যাত্রায় কিছুটা বিরক্ত হলেন। এতবার পুষ্পিতাকে ডাকছেন, মেয়েটা আসছে না কেন? নুহার ঘোর ভাঙল মায়ের গম্ভীর স্বরে। কি ব্যাপার, তোমার বন্ধু কই? কতবার ডাকলাম। মেয়েটা নড়ে চড়ে উঠল, তবে আবার বৃত্তাকার নয়ন মেলে দেখে নিল তীব্রকে। এই ভর দুপুরে এমন আজগুবি স্বপ্ন দেখার মানে কি? পুষ্পিতা নরম পায়ে বেরিয়ে এসেছে, ভেতরটা লজ্জায় কাট। কেন এত লজ্জা, কিসের এত অস্বস্তিও জানে না, শুধু জানে তীব্রর দিকে চোখ তুলে তাকানো দূর হও। জি আন্টি। ঋণঋণে কণ্ঠ পেতে তীব্রর এত সময়ের হন্তব্য নজরের গন্তব্য মেলে। খুব আলগোছে লাগাম টানে অগোছালো সত্তায়। আয়েশা বললেন, তোমার স্যার এসেছে তোমার বাড়িতে, আর তুমি কি না ঘরে বসেছিলে? স্যারের কি লাগে, কি আপ্যায়ন করতে হয়, একটু দেখবে না মেয়ে? পুষ্পিতার চোখের কোণা দিয়ে তীব্রকে দেখে নেয়। জিভ ভর্তি জড়তার পাহাড় ঠেলে শুধায়, কিছু লাগবে স্যার? তীব্র স্বাভাবিক, অথচ তার জন্য একটা মেয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। বলল খুব সাবলীল ভঙ্গিতে। না। একটু থেমে বলল, তুমি কি অসুস্থ? আসার পর থেকে দেখিনি যে। পুষ্পিতা কি বলবে খুঁজে পেল না, জুৎসই জবাব তার কাছে নেই। আপনার সামনে আসতে লজ্জা করছিল, এসব কি বলা যায়? ইস! এদিকে নুহা বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়ায় ওর। সবার দিকে চোখ রেখে ফিসফিস করলো, তোকে কত মিস করছিল দেখেছিস? আহারে, কিভাবে পারলি সম্মানীয় লোকটাকে এত কষ্ট দিতে? নরম মেয়েটা বন্ধুর ওপর নাক ফোলালো তেজে। চুপ করবি? নুহা তাও হাসে। হঠাৎ চোখ যায় নাহিদের উপর। ছেলেটা মুখ ভার করে বসে আছে, ভাবমূর্তি উসকুসে, কিছু বলতে চাইছে বোধহয়। সে আগ বাড়িয়ে শুধালো, কোন সমস্যা মিস্টার ঢ্যাঁড়স? তার উত্তর আসার পূর্বেই আয়েশার ধমক তেড়ে এলো, নুহা, এই আবার কেমন ডাক? উনি তোমার বড় না? নাহিদের ব্যস্ত স্বর। সমস্যা নেই আন্টি, আমি কিছু মনে করিনি। তীব্র থুতনি ঘষলো, হাতের আঙ্গুলে বিড়বিড় করলো, করে লাভ হনি, পারফেক্ট নামিয়ে দিয়েছে তোকে। ঘনিষ্ঠে বসা নাহিদ শুনে নিয়েছে। মুখখানা কালো করে চাপা কণ্ঠে বলল, ঢেঁড়স কত উপকারী জানিস, দেখতে কত সুন্দর। তীব্র হাসলো, আগের মতো সাদাটে, আর চোখ ঘুরপাক খেলো পুষ্পিতার ওপর। কেন যেন মেয়েটা ওর দিকে দেখছে না। কেন, কি হলো হঠাৎ? বাই এনি চান্স এমনি আবার তার ব্যাপারটা ধরে ফেলেছে নাকি? তীব্রর ক্ষণিকের উদয় হওয়া চিন্তা পরপরই ছেড়ে ফেললো। ধরে ফেললে ফেলুক, ওরই সুবিধে। তবে এতদিনের কষা অঙ্ক খুব সহজে মিলে যাবে, এত ক্যালকুলেটিং করে আগাতে হবে না। নুহা চোখ শব্দ করে বলল, আম্মু, তুমি এই ব্যাপারে কিছু জানো? জানো না যখন আমার বাক স্বাধীনতায় হাত দেওয়াও ঠিক হচ্ছে না। আচ্ছা জানকে, মিস্টার ঢ্যাঁড়স, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। নাহিদ একবার তীব্রর দিকে তাকায়, চোখে মুখে দ্বিধা। আয়েশা অভয় দিয়ে বললেন, এত কি ভাবছো? কিছু লাগবে তোমার? সে বল না, মানে একটু ওয়াশরুমে যেতাম। কি আশ্চর্য, এটা বলতে এত মোড়ামুড়ি করছিলেন? আসুন। ভারী কণ্ঠে মুখ ঝামটা খেয়ে নাহিদের মন খারাপ হয়। এই পৃথিবীতে সে শুধু ঝাড়ি খেতে এসেছে। বন্ধুরা ঝাড়ে, বাবা ঝাড়ে, মিথিলা ঝাড়ে, এখন এই পুচকি মেয়েও ঝাড়ছে। দীর্ঘশ্বাস বুকে চেপে নুহার পেছনে চলল সে। আয়েশা চুলার উপর বিরিয়ানি দমে রেখে এসেছিলেন। তীব্রকে বললেন, তুমি একটু বসো বাবা, আমি আসছি। সাথে বলে গেলেন, পুষ্পিতা, স্যারের কিছু লাগে কি না খেয়াল রেখো। অমনি তীব্রর কালচে ঠোঁটে ক্রূর হাসি ফুটল, অথচ পুষ্পিতার মুখটা শুকিয়ে যায়। আয়েশা চলে গেলেন। প্রকৃতি যেন দুহাত ভরে দুপুরের এই একান্ত সময়টা তুলে দিয়েছে ওদের। পুষ্পিতা আড়ষ্ট দেহে দাঁড়িয়ে যখন হুট করে ডেকে ওঠে তীব্র। এই মেয়ে,
আজকের ডাকে অকারণে বুক কাঁপল তার। শশব্যস্ত চোখ তুলে বলল। তীব্রতার পাশের জায়গা দেখালো। এখানে বসো। পুষ্পিতার নিভু নেত্র প্রকট হয়, নিশ্চিত হতে শুধায়। জি। কপাল গোছায় সে, গম্ভীরতার রেশ ছাড়ালো গলার স্বর। জি জি করছো কেন? তুমি দেখছি ভারী বেয়াদব মেয়ে। টিচার কিছু বললে কথা কানে তোলো না। বসো এখানে। পুষ্পিতা মেঘের মতো চেহারা নিয়ে এগিয়ে এলো। নিশ্চুপ বসলো দূরত্ব রেখে। কোলের উপর রাখা পেলব হস্তযুগল কচলে গেল সমানে। তীব্র সতর্কভাবে একবার চারিপাশ দেখে নেয়। আচমকা এগিয়ে আসতে পুষ্পিতা সোফার হাতলে সেটে গেল। ঢোক গিলে চাইল বিহবল লোচনে। তীব্রর মুখটা হাস্যহীন, যেন কোনো থমথমে অর্ণব, অথচ বিলাই চোখে চকচক করছে দুষ্টুমি। শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল, আচমকা হুকুম ছুড়ল। খাও। পুষ্পিতার কণ্ঠ শৃঙ্গে। জি। হ্যাঁ। এত অবাক হওয়ার কি আছে? খাও। ও হা করার পূর্বেই চোখ রাঙালো তীব্র। খেতে বলেছি। আবিল অক্ষিতে উষ্ণতা দেখে কম্পিত হাত আস্তে ধীরে বাড়ালো পুষ্পিতা। খুব অনিচ্ছায় চুমুক দিল গ্লাসে। মিষ্টি স্রোত গলা থেকে নামার পুরোটা সময় আবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। পুষ্পিতা এক ঢোক দিতেই টেনে নিল গ্লাস, কড়া কণ্ঠে বলল। হয়েছে, ওঠো। মেয়েটা ভরকায়, কি করলো হঠাৎ? বোকা বোকা চাহনিতে চেয়ে উঠে দাঁড়ালো ও। তাও তীব্র বলল। যাও এখন। কোথায় যাব? ও চোখ শুরু করে। আমি কি জানি? এখানে তোমার থাকার দরকার নেই। এমনিতেই মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। পুষ্পিতার বলাকার মতো ভ্রু যুগলে ভাঁজ বসলো সহসা। ওকে নিয়ে টানা দুদিন স্যার গাড়িতে এলেন গেলেন, এত কথা হলো দুজন, আর আজ বলছেন মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। কি খোলাটে লোক রে বাবা! চোখ যেমন মানুষও তেমন। পুষ্পিতা সত্যিই চলে গেল। সামনে রাখা কাচের আসবাবে তাকে যেতে দেখলো তীব্র। সঙ্গে সঙ্গে মাথা এদিলে দিল সোফাতে। চোখ বুজে গ্লাস মুখে তুললো, ঠিক সেখানে চুমু খেলো যেখানে ঠোঁট রেখেছে পুষ্পিতা। তারপর গ্লাসটাকে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল। আজকে চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি, পরের চুমুটা ডিরেক্ট তোমার ঠোঁটে বসাবো। নাহিদ ওয়াশরুমে ঢোকার আগে মনে পড়লো পকেটে মানি ব্যাগ আছে। পেছনে ফিরে ডাকলো তক্ষুনি। নুহা ওকে রেখে চলে যাচ্ছিল, এগিয়ে আসে ফের। নাহিদ মানি ব্যাগ বের করে ইতস্তত করে বলল। একটু রাখবেন প্লিজ, তীব্রর কাছে দিলে হবে। ভেতরে স্ট্যান্ড ছিল তো। এ মানে যদি ভিজে যায়? নুহা হাতে নেয়, তবে মিটিমিটি হেসে বলে। সত্যি করে বলুন তো, মানি ব্যাগ ভেজার চিন্তা করছেন নাকি মিথিলাপুর ছবি ভেজার? নাহিদ চমকালো, হতবাক হয়ে বলল। আপনি মিথিলাকে চেনেন আর আপু বললেন কেন? চিনব না কেন? মিথিলা আপু তো পুষ্পিতার কাজিন হয়। আমরা মতি ছিলে ওদের পাশাপাশি ফ্ল্যাটেই থাকতাম, সেজন্য মিথিলা আপুর পুরো পরিবারকেই চিনি। এসব কথা নাহিদ আগেই জানে, শুধু ভান করলো না জানার। পুষ্পিতাকেই তো মিথিলার বদলে তুলে নিয়ে গেছিল সাফিন। সেজন্যই না তার জীবনে চাকা এখনো কেমন আটকে রয়েছে স্থানে। আসলে দোষটা তো ওদেরও নয়, কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকাও জরুরি। মিথিলা তো কপালেই লেখা ছিল না। উত্তরে একটু মাথা ঝাঁকালো নাহিদ, বলল। ও আচ্ছা। নুহা প্রশ্ন ছুড়ল আবারও। আপনার আর আপুর কতদিনের সম্পর্ক ছিল? নুহা প্রশ্ন ছুড়ল আবারও। নাহিদের মধ্যে জড়তা নিয়ে জবাব দিল সংকোচহীন। এই আগস্টে 3 বছর হতো। মেয়েটা বিস্ময়ে ভ্রু তুলল কপালে। এর মানে ও যা ভেবেছিল তা নয়। মিথিলা আপুর সাথে এই ঢ্যাঁড়সটা সত্যি প্রেম ছিল? তাহলে পুষ্পিতা যে বলেছিল, অবশ্য মিথিলা আপু যা ব্যবহার করতো ওর সাথে, কোথায় কখন প্রেম করেছে সেসব কি আর বলবে? হয়তো বেচারি এসবের কিছুই জানে না। জিজ্ঞেস করলো। এতদিনের সম্পর্ক ভেঙে গেল কেন? আপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন তখন? যেখানে মিথিলার নাম শুনলেও তার বন্ধুরা ক্ষেপে এক শেষ হয়, সেখানে প্রথম কারো কথায় ব্যগ্রতার আজ পেল নাহিদ। মৃদু হেসে বলল। জানবো না কেন? ওকে দেখতে আসার থেকে ওর বউ সাজার ব্যাপার সবই জানি। তাহলে আটকালেন না কেন? এভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন। আমি তো শেষ করতে চাইনি, ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কই? যে নিজে থেকে চলে যেতে চায় তাকে কি আটকে রাখা যায় বলুন? নুহা তাজ্জব হয়ে বলল। আপু আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? কাষ্ঠ হাসল সে। যেই হাসি সরাসরি তীরের বেগে ঢুকে গেল মেয়েটার নরম মনে। নাহিদ গাঢ় কণ্ঠে বলল। আসলে মানুষ হিসাবে আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? আমরা যাকে ভালোবাসি ভাবি সেও আমাদের এই একই রকমভাবে ভালোবাসে। যার বিরহে আমরা মরে যাব ভাবি, আমাদের বিরহে তার জ্বরও আসে না। নুহার মনটা তলিয়ে গেল বিষাদে, ঝুপ করে বৃষ্টি নামার মতন। সবকিছু ভিজে এলো সমবেদনায়। নাহিদের মুখের অমাবস্যা হৃদয় ছুঁয়েছে তার হৃদয়।
মিথিলাকে আগে থেকেও নুহার পছন্দ নয়, মাত্রাটুকু দ্বিগুণ বাড়ল আজ। এরকম একটা ভালো ছেলেকে ছেড়ে দিতে পারলো মিথিলা? অবশ্য কেন ছেড়েছে নুহা বোঝে। মিথিলাকে তার পরতে পরতে চেনা, ওই তো বরের সঙ্গে কানাডায় গিয়ে নেচে বেড়াবে বলে। যত সব স্বার্থপরের দল। 6 চেয়ারের ডাইনিং টেবিলে 4টাই ফাঁকা। তীব্র আর নাহিদ খেতে বসেছে শুধু। সুস্বাদু বিরিয়ানি দেখেও চোখ গোটালো তীব্র। এই খাবারে আবার কিছু মিশিয়ে দেয়নি তো? ব্যাপারটা দেখতে হচ্ছে। সে পাশে দাঁড়িয়ে থাকা নুহার দিকে তাকায়, চমৎকার করে বলে, এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সে হেসে বলল, না পারে না, আমার সাথে খাবি? তা বললে তো হবে না, আন্টি না হয় সার্ভ করবে, তুমি তো বসতেই পারো, বসো বসো। নুহা মায়ের দিকে তাকায়। আয়েশা ইশারা করতেই ভদ্রের ন্যায় চেয়ার টেনে বসলো। একই জায়গা থেকে মেয়ের পাতে বিরিয়ানি তুলে দিলেন তিনি। এতক্ষণে সন্দেহ ভর্তি চিত্ত মিটে গেল তীব্র। এর মধ্যে কিছু থাকলে অন্তত নুহাকে দেওয়া হতো না। মুঠো করে রাখা হাতটা এইবার খাবারে ছোঁয়ালো সে। পুষ্পিতা ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে টেবিলে রাখতেই আয়েশা বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।